আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, সবাইকে এপিডি প্রোডাকশনের আরেকটি অনিয়মিত অনুষ্ঠানে স্বাগতম। আসলে আপনারা সবাই জানেন আমরা তিনজনেই নিজেদের প্রফেশনাল কাজে এবং একাডেমিক কাজে ব্যস্ত থাকার কারণে পডকাস্ট রেগুলার করা হয়ে ওঠে না। তো যাই হোক, রেগুলার হিসাবে আমরা আজকে আপনাদের সামনে নতুন পডকাস্ট নিয়ে হাজির হয়েছি। আমরা সাধারণত দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বিষয়ে পডকাস্ট করি। তো আজকের টপিকটা বোথ দেশীয় এবং আন্তর্জাতিক দুইটা টপিকই কভার করে। আজকের টপিকটা আর কিছুই না, বহুল আলোচিত রোহিঙ্গা ইস্যু। তো রোহিঙ্গা ইস্যু নিয়ে আজকে আমরা তিনজনে কথা বলবো। কথা বলার আগে আমি প্রথমে রোহিঙ্গা জাতির ইতিহাস এবং তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ছোট করে একটি ধারণা দেই। রোহিঙ্গা জাতির ট্রেস পাওয়া যায় বর্তমানে আরাকান রাজ্যে, যেখানে যেটি আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল তথা কক্সবাজার এবং চিটাগাংয়ের সীমান্ত লাগোয়া। এবং সেখানে তাদের ট্রেস পাওয়া যায় প্রাচীন যুগ থেকে। প্রথমে তারা প্রকৃতি পূজারী, এরপরে বৌদ্ধ ধর্ম, কিছু কিছু হিন্দু ধর্ম অনুসারী থাকলেও পরবর্তীতে রোহিঙ্গারা বিভিন্ন সাহাবিদের এবং আরব বণিকদের এই ট্রেড রুট ধরে তথা আরব দেশ থেকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া যাওয়ার পথে রাখাইন ছিল একটি তাদের রেস্টিং স্টেশন। এবং সেখানে এসে তাদের প্রথম ইসলামের সাথে সংস্পর্শ ঘটে। এরপর তারা বিভিন্ন সুফিদের মাধ্যমে এবং বৈবাহিকভাবে মুসলমান জনগোষ্ঠীর অংশ হয়ে পড়ে। পরবর্তীতে দেখা যায় মধ্যযুগে আরাকান রাজসভায় মুসলমান কবিরাও স্থান পায় এবং মুসলমান রাজাধিরাজ, নৃপতি, সামন্ত, উনারা আরাকান অঞ্চলে একটি বিশেষ প্রভাব বিস্তার করে। পরবর্তীতে 1700 সালের সতেরো সালের শেষের দিকে তখন আহ তৎকালীন বার্মিজ কিংডম আরাকান দখল করে ফেলে এবং সেই সময় মুসলিম এবং রাখাইন উভয় জাতির উপরেই একটি গণহত্যা চালায়। পরবর্তীতে 1826 সালে ব্রিটিশরা আরাকান দখল করে এবং তার কিছুদিন পরেই সমগ্র বার্মাও তাদের করায়ত্তে আসে। করায়ত্তে আসার ফলে ব্রিটিশরা যেটা করে সেটা হচ্ছে যে আরাকানে চাষবাস এবং প্রশাসনিক বিভিন্ন কাজ তথা তৃতীয় শ্রেণীর ক্লেরিক্যাল জব, যেগুলো আমরা কেরানি কাজ যেগুলোকে বলি, সেগুলোর জন্য বাঙালি তথা চট্টগ্রামের অনেক পরিবার, অনেক জনগোষ্ঠী রাখাইনে স্থানান্তর করে, যার ফলে রাখাইনে মুসলিম জনসংখ্যা আরো বেড়ে যায়। এবং আমরা জানি যে চট্টগ্রামের ভাষা এবং রাখাইনের ভাষার যথেষ্ট সাদৃশ্য আছে। সিডাইঙ্গা বললে আর রাখাইন বললে খুব একটা পার্থক্য পাওয়া যায় না, যে কারণে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব তাদের সাথে যখন সিডাইঙ্গা ভাষায় কথা বলছে তারা কিন্তু পুরোটা ভাষাই বুঝেছে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি কালচারাল যে তাদের একটা টাই ছিল। পরবর্তীতে ব্রিটিশ শাসন যখন শেষ হয়ে আসে তখন 1935 সালে বার্মাকে ব্রিটিশ ভারত থেকে আলাদা করে দেওয়া হয়, ফলে রাখাইনও আলাদা হয়। তবে এখানে একটি টুইস্ট আছে, যেটা হচ্ছে যে 1947 সালে পাকিস্তান সৃষ্টির সময় তখন কিন্তু রাখাইনের একটি প্রতিনিধি দল তথা আরাকানের প্রতিনিধি দল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর সাথে দেখা করে পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চেয়েছিল। কিন্তু কায়েদে আজম তখন অন্যান্য কাজে বিজি থাকার কারণে এবং রাখাইনের স্ট্র্যাটেজিক গুরুত্ব হয়তো তিনি বুঝতে ব্যর্থ হন, যেটি তার জীবনের অন্যতম বড় ব্যর্থতার। এই কারণে রাখাইন প্রদেশ নিয়ে তিনি ব্রিটিশদের সাথে দেন দরবার করেননি, যার ফলে রাখাইন পাকিস্তানের অন্তর্গত হয় না। পরবর্তীতে বার্মা স্বাধীন হয় এবং রাখাইন অনেক নেতাও এবং আরাকান মুসলিম অনেক নেতাও বার্মার স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ব্রিটিশরা চলে যাওয়ার পরে এবং বার্মা স্বাধীন হওয়ার পরে বার্মিজ যে বুদ্ধিস্ট জনগোষ্ঠী আছে তাদের সাথে আরাকানি মুসলমান তথা রোহিঙ্গাদের একটি দূরত্ব সৃষ্টি হয়। এবং যার ফলে 1960-এর দশকে প্রথম ছোটখাটো আকার একটি গণহত্যা হয়। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে গণহত্যা করে অনেক রাখাইনকেই পুশ ইন করা হয় বাংলাদেশি বর্ডারে। পরবর্তীতে জিয়াউর রহমানের সাহসী কূটনীতির কারণে তাদেরকে পুশব্যাক করা সম্ভব হয়। এরপরে 1980 সালের দিকে এবং 90 দশকে অনেক বেশি রোহিঙ্গা বাংলাদেশের ঢুকানো হয়, স্পেশালি কক্সবাজার জেলায়। আর পরবর্তীতে 2017 সালে লক্ষ লক্ষ রোহিঙ্গার যে স্রোত এবং বাংলাদেশের তৎকালীন সরকারের ফ্যাসিস্ট সরকারের যে কূটনৈতিক দুর্বলতা, ব্যক্তিগত পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা এবং যার কারণে পুরো দেশটাকেই একটা বিপদে ফেলে দেওয়া এবং পুরো অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হয়। এবং সেই বিষবৃক্ষ আজ ময়ূর হয়ে পরিণত হয়েছে। এবং বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করবেন আমার দুই সহ আলোচক শামস এবং সিয়াম। আমি তাদের কাছে ফ্লোর ছেড়ে দিচ্ছি।
আচ্ছা, আমি একটু অল্প করে বলি, তারপরে আমরা সিয়ামের কাছে যাব, তারপর আবার ট্রাই করব বলতে। আহ, আমরা তো জানি আসলে দিন যাবত দীর্ঘদিন যাবত রোহিঙ্গাদের যে একটা স্রোত, সেটা বাংলাদেশে সময়ে সময়ে আহ বাংলাদেশে সময়ে সময়ে একটু একটু করে প্রবেশ করছে। আর হচ্ছে যে আম, সরকার আহ তাদের ফেরানোর জন্য কিছু দেন দরবারও হয়তো সময় সময় করছে। এখন এইসব যে দেন দরবার, সেগুলো আসলে কিন্তু খুব একটা কাজে আসে নাই। যেমন আহ উম, বিগত যে সরকার ছিল, হ্যাঁ, তারা বিভিন্ন জায়গায় জাতিসংঘে বারবার রোহিঙ্গাদের কথা বলছে, এবং আসিয়ানের মতো জায়গাতেও তারা চেষ্টা করছে যে সেখানে ফ্লোর নিয়ে সেখানে বাংলাদেশের রোহিঙ্গার ইস্যুটা তোলার, কিন্তু এই কোনো কিছু কিন্তু আসলে আলটিমেট কোনো সলিউশন নিয়ে আসে নাই। আর এখন রিসেন্টলি একটা আওয়ামী লীগের বয়ান আমরা দেখতে পাচ্ছি, যে আমরা জানি যে কয়েকদিন আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আহ, জাতিসংঘের যেই মহাসচিব, তাকে নিয়ে তিনি চিটাগাঙে রোহিঙ্গাদের যে ক্যাম্প বা ভাসানচরের রোহিঙ্গাদের যে ক্যাম্প, সেখানে এইসব জায়গাগুলোতে উনি ভিজিট করছেন, রোজার টাইমে তাদের সাথে ইফতার করছেন। এবং এখানে অনেকে আবার অনেক প্রশংসাও করছেন, সমালোচনাও করছেন, প্রশংসা করছেন যে সরাসরি জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসতে পারছেন। বাট আমরা ট্রাই করি যে আসলে সব ভয়েস গুলাই শোনার জন্য, যে আর কে কি বলতেছে। হ্যাঁ, যে অবশ্যই জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আনতে পারাটা একটা বিশাল মুভ। হ্যাঁ, বিগ মুভ। বাট এইখানে আরেকটা যেটা রিসেন্ট খুব ভাইরাল, আওয়ামী লীগের একটা বয়ান আছে, সেটা নিয়েও আমরা চেষ্টা করবো একটুখানি লজিক্যাল সাইড গুলাকে চিন্তা করার জন্য, সে আসলে কি বুঝাইতে চাচ্ছে। বিকজ দে হ্যাভ লিড দিস কান্ট্রি ফর 16 ইয়ার্স। হ্যাঁ, তো প্রায় 16 বছর একটা দেশ চালাইছে, এবং এইটার ভিতরে নারী নক্ষত্র আরো কি আছে তাদের কাছেও আহ, ভিতরের অনেক ইনফরমেশন আছে। লাইক একটা যখন প্রফেশনাল প্রফেশনাল লাইক ইন্টারন্যাশনালি যখন ডিপ্লোম্যাটরা আসছে, তখন তাদের সাথে যখন কনভারসেশন হয়, সেই কনভারসেশনের অনেক কি পয়েন্ট গুলা হচ্ছে যে নিউজে আসে, কিন্তু আরো অনেক ইনফর্মাল কনভারসেশন হয়, সব কিন্তু আসলে ওইভাবে যার সাথে কথা হয়েছে সেই বলতে পারবে, তাই না? আর এর বাইরে সব কথা হয়তো আহ, সম্ভব না বাইরে আসা। বাট তারা এখন আসলে যেটা প্রচার করে, হয়তো তাদের এখানে পলিটিক্যাল স্বার্থ থাকতে পারে, বাট আমি চেষ্টা করছি পার্সোনালি তাদের কথাটা বোঝার জন্য, যে তারা আসলে কি বলতে চাচ্ছে। তারা যেটা বলতে চাচ্ছে যে আম, তারা যেটা আগেও ক্ষমতায় থাকা অবস্থাতেও লাস্টের দিকে বলছে, প্রাইম মিনিস্টার তৎকালীন শেখ হাসিনা, উনি যেটা বলছে যে আহ, আমেরিকার মদদে এই সাইডে মায়ানমার বা বাংলাদেশের কিছু অংশ এবং ইন্ডিয়ার কিছু অংশ মিলায় এখানে একটা আসলে ক্রিশ্চিয়ান স্টেট করার একটা তাদের একটা আসলে পরিকল্পনা আছে। এবং এর পরিপ্রেক্ষিতে এটা শেখ হাসিনা বলার অনেক আগে থেকেই বাংলাদেশের যারা হচ্ছে যে তাবলিগের কিছু আলেম সমাজ আছে, তারাও কিন্তু অনেকদিন ধরে এই কথা বলে আসতেছে। কারণ তারা হচ্ছে যে পাহাড়ে, হ্যাঁ, চিটাগাং হিল ট্র্যাক্সে তারা আসলে যখন যায় দাওয়াতি কাজে তাদের, তো চিটাগাং হিল ট্র্যাক্সে তারা হচ্ছে যে এরকম অনেক খ্রিস্টিয়ান মিশনারিজ কে পাইছে, বা তাদেরকে পাইছে যে তারা আসলে ওইখানে ব্যাপকভাবে মানুষদেরকে তো ওইখানকার দরিদ্র যে মুসলিম জনগোষ্ঠী আছে তাদেরকে খ্রিস্টান বানাইতেছে। এবং হিল ট্র্যাক্স নিয়ে আসলে যে আমেরিকার মতো দেশগুলার কোনো ধরনের প্ল্যান নাই, ব্যাপারটা এমন না। হ্যাঁ, আছে, ডেফিনেটলি আছে। আর তারা এখন যেটা বলার চেষ্টা করতেছে যে বাংলাদেশ আসলে ভিতরে ভিতরে বা বিহাইন্ড দা ডোর, হ্যাঁ, সেটা প্ল্যান করতেছে ইউনুসের সরকার ইউএস এর সাথে। কারণ আমরা যেটা দেখছি যে লাস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস উনি রোহিঙ্গাদের ক্যাম্পে যে বক্তব্য দিলেন, সেখানে উনি খুবই মোটামুটি কনফিডেন্টলি উনি বললেন যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গারা আসলে তাদের দেশে ফেরত যাইতে পারবে। তো তাদের দেশে যে ফেরত যাইতে পারবে এবং তাদের দেশে গিয়ে সামনে রমজানের ঈদ করতে পারবে, এই কথা বলছে। এইরকম একটা আশা প্রকাশ করছে, তাদেরকে আশ্বাস দিছে। তো এই জিনিসটা আসলে প্রথম প্রশ্ন আসে যে এই জিনিসটা কিভাবে হবে। কিভাবে হবে এই জিনিসটা প্রথমে আসে, এবং এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। কারণ হচ্ছে যে আরাকানের উপরে বা রাখাইন স্টেটের উপরে আসলে তাদের যে জান্তা সরকার, তাদের আসলে কতটুকু কন্ট্রোল আছে, কারণ ওইখানে আরাকান আর্মি সহ কুকি চিন টিন অনেক কিছু আছে ওইখানে। হ্যাঁ, এবং এরা কিছুটা বাংলাদেশের হিল ট্র্যাক্স এর মধ্যেও আছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও আছে। আবার
বাংলাদেশের ভিতরে আবার নতুন করে হচ্ছে হলো যে আরেকটা মায়ানমারের সংগঠন আরসা, তাদেরকে, তাদের যে প্রধান তাকে নারায়ণগঞ্জের আশপাশ থেকে তাকে হচ্ছে যে গ্রেফতার করা হয়েছে। সো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা নিয়ে হইতেছে আসলে তারা যেটা বলার ট্রাই করতেছে যে বাংলাদেশ আসলে হচ্ছে যে ওই প্রোভাইড করার নামে, হ্যাঁ, তাদেরকে রোহিঙ্গা এরিয়াটাতে অর্থাৎ আরাকানের এরিয়াটাতে সাহায্য প্রোভাইড করার নামে চিটাগাং এ একটা হচ্ছে যে করিডোর থাকবে, এই করিডোরের থ্রুতে তারা কিছু মানবিক সাহায্য পাঠাবে এবং আরাকান আর্মিকে কিছু সামরিক সাহায্য পাঠাবে। এই চ্যানেলটা আসলে লিয়াজোটা রক্ষা করবে বাংলাদেশ করিডোরের মাধ্যমে। এবং যদি এভাবে আস্তে আস্তে আরাকান আর্মিকে শক্তিশালী করার মাধ্যমে তারা যদি আসলে পুরা পুরা মানে আরাকান স্টেটের উপরে যদি তারা কন্ট্রোল পাওয়া যায়, পুরা আরাকান স্টেটের উপরে যদি তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, একটা স্টেবল অবস্থা আসে, তাহলে বাংলাদেশের থেকে কিছু রোহিঙ্গাকে ওইখানে আসলে ঢুকানো হবে। সো এই ধরনের কেস আমেরিকা কোথায় আরো করছে? আমেরিকা করছে হচ্ছে হলো লাইক আফগানিস্তানে। আফগানিস্তানে যখন রাশিয়ানরা ওইখানে রাশিয়ানদেরকে দমানোর জন্য ওরা কি করছে যে প্রথম ওরা আহ তালেবানদের এই গ্রুপটাকে তারা রেইজ করছে, তাদেরকে ট্রেনিং থেকে শুরু করে অনেক ধরনের ইকুইপমেন্টের সহযোগিতা দিছে প্রাথমিকভাবে তাদের নিজেদের স্বার্থেই। এবং এই কাজটা তারা করাইছে কারে দিয়ে? পাকিস্তান দিয়ে, তাই না? এবং এটার ফলাফল যেটা হয়েছে যে পাকিস্তান আজ পর্যন্ত, মানে এখন পর্যন্ত আসলে এই যুদ্ধের থেকে বেরোতে পারেনি। আফগানিস্তানের তালেবানদের সাথে তাদের একটা খারাপ সম্পর্ক হয়েছে এবং পাকিস্তানের ভিতরেও অনেক ইন্টারনাল প্লেসে আসলে তালেবানরা অনেক ধরনের হামলা টামলা করছে, যেগুলো হচ্ছে যে কারণ তাদের দেশের ভিতরে পাকিস্তানের আর্মি ঢুকে আছে। সো সে তো এটার একটা আহ, মানে পাল্টা জবাব দিবেই। তো এখন মানে আওয়ামী লীগের তৎকালীন যারা শাসক গোষ্ঠী ছিল তাদের বর্তমান যেটা তারা আমাদেরকে বলতে চাচ্ছে, যে মেসেজটা দিতে যাচ্ছে, যে বাংলাদেশ আহ একটা সম্পর্ক স্থাপন করতেছে ইউএস এর সাথে, এবং সেটা একটা চিটাগাঙ্গের করিডোরের মাধ্যমে। চিটাগাঙ্গের করিডোরে আসলে আরাকান আর্মিকে তারা হইতেছে যে সাপোর্ট করবে, এবং আরাকান আর্মি সাপোর্ট পাইলে তারা হচ্ছে যে যদি চিটাগাং হিল ট্র্যাক্স এর উপরে যদি তারা কন্ট্রোল নিতে পারে, চিটাগাং হিল ট্র্যাক্স এর উপরে কন্ট্রোল নিতে মানে সরি, চিটাগাং হিল ট্র্যাক্স না, মানে রাখাইনের মধ্যে যদি কন্ট্রোল নিতে পারে, তাহলে হচ্ছে যে এই রোহিঙ্গাদেরকে তারা আস্তে আস্তে ফিরে নিবে। এখন কথা হচ্ছে যে আহ, আরাকান আর্মি তারা আসলে তাদের ব্যাকগ্রাউন্ড কি? তারা তো আর মুসলমান না, তাই না? তারা হচ্ছে যে আসলে সাপোর্ট করতেছে কাদেরকে? তারা সাপোর্ট করতেছে ওইখানকার বৌদ্ধদেরকে। হ্যাঁ, ওইখানকার বৌদ্ধদেরকে তারা সাপোর্ট করতেছে। এবং ওইখানকার বৌদ্ধদেরকে যে তারা সাপোর্ট করতেছে, এবং তারাও যে আসলে রোহিঙ্গা মুসলিমদের উপরে যে মানবিক ব্যাপারটা এরকম না। দে অলসো হ্যাভ ডিফারেন্ট ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো আর আরেক দিক থেকে যেহেতু চীনের একটা প্রেসার আছে, চীনকে আসলে স্যাটিসফাই করার জন্য তারা দে আর গোয়িং থ্রু ডিফারেন্ট পলিসি। যেমন লালমনিরহাটে অলরেডি চায়না তাদের চায়না বিমানবন্দর করে দিবে বাংলাদেশকে ইন্ডিয়ার সাইডে। আর এছাড়াও কিছু হসপিটালের প্রজেক্ট আছে। তো এই যখন হচ্ছে যে আওয়ামী সাইডের বয়ান, তো তো বাংলাদেশ আসলে ঠিক পাকিস্তানের মতোই একটা প্রক্সি ওয়ারে জড়া যেতে যাচ্ছে। আহ, এইটা হচ্ছে যে এখনকার সময়ের আওয়ামী বয়ান। তো এইটার ব্যাপারে আসলে সিয়াম তুমি কি মন্তব্য করবা? আর তুমি তো ইউএসএ তে একজন এখন আসো রাইট, অনেকদিন যাবত। সো রাইট। তো হোয়াট ইজ ইউর এ- অবজারভেশন? আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ব্যাপারে আমি যতটুকু জানার চেষ্টা করছি, এবং অনেকদিন ধরে আমাদের একটা অর্গানাইজেশন আছে যেটা বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা, বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদেরকে নিয়ে কাজ করতেছে। তো ব্যক্তিগতভাবে যতটুকু আমি জানি সেটা হচ্ছে যে রোহিঙ্গা আসলে তাদের দেশে মোস্ট অফ দেম তারা ফিরে যেতে চায় না। বাট যেহেতু যদি আমরা একটা সলিউশনের কথা চিন্তা করি এই সমস্যার, সেই সলিউশনের সবচেয়ে বড় এবং সবচেয়ে ইফেক্টিভ সলিউশন হবে সেটাই, যে যদি আমরা সবাইকে ওইখানে তাদের ঘরে ফেরত পাঠাইতে পারি, তাদের দেশে ফেরত পাঠাইতে পারি। And যেহেতু এখানে একটা বড় পলিটিক্যাল গেম চলতেছে, এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এখানে সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা নিতে হবে সেটা হচ্ছে সে কি আসলে আমেরিকান বলয়ে থাকতে চায়, আমেরিকানদের পাঠানো সলিউশন, আমেরিকানদের দেওয়া প্রেসক্রিপশন ফলো করতে চায়, নাকি চাইনিজ বলয়ে থাকতে চায়, যেখানে তারা
চায়নার সাথে মায়ানমারের সম্পর্ক এবং চায়নার সাথে ভবিষ্যৎ বাংলাদেশের সম্পর্ককে গুরুত্ব দিয়ে সেই সলিউশনটা তারা নিবে। এখন ২ টা অপশনের মধ্যে যদি বাংলাদেশ আমেরিকার অপশনটা সিলেক্ট করে, তাহলে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমেরিকার কাছে সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে এই এলাকার ট্রেডিং, রাইট? বে অফ বেঙ্গলের যে ট্রেড রুটটা আছে, আমেরিকা চাবে বাংলাদেশ তাদের পক্ষ হয়ে সেই ট্রেড রুটটাকে আরো বেশি ইউজ করতে পারে এবং আ আরো বেশি পলিটিক্যাল কভারেজ, আরো বেশি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বাংলাদেশের উপরে এক্সার্ট করতে পারে, রাইট? আ আমেরিকানদের এই মুহূর্তে দে আর ভেরি ডিস্ট্রাক্টেড ইন দেয়ার ওন আ আ ইন্টারনাল সিচুয়েশনস। আমেরিকার সরকার বর্তমানে একটা শেকি পজিশনে আছে। যদিও আমরা দেখলাম কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধান উনি অনেকটা কনফিডেন্স এর সুরেই বললেন এবং প্রমিস এর সুরেই বললেন যে আগামী বছর রোহিঙ্গারা তাদের দেশে ফেরত গিয়ে ঈদ করতে পারবে। কিন্তু গিভেন দ্য কনটেক্সট অফ আ ইউএস পলিটিক্স যতটুকু সাপোর্ট ডক্টর ইউনূস ভাবতেছেন যে উনি পাবেন ফ্রম দ্য ইউএস টু মেক দিস সিচুয়েশন রাইট, উনি আসলে ততটুকু সাপোর্ট পাবেন না। কারণ এই বর্তমানে ইউএস গভর্নমেন্টটা চলতেছে অন দ্য whim অফ ওয়ান পারসন। শুধুমাত্র একজন লোক সে কি চিন্তা করতেছে, কি ভাবতেছে সেটা দিয়ে ইউএস পলিটিক্স চলতেছে। যার নাম হচ্ছে কিনা ডোনাল্ড ট্রাম্প। সো আ তার কথা মতো যেহেতু সবকিছু চলতেছে এবং সে আল্টিমেটলি শুধুমাত্র ইন্টারনাল পলিটিক্স এর উপরেই এবং ইউএস এর ভিতরের পলিটিক্স নিয়ে সে কনসার্ন। সে আসলে আ এশিয়ান বলয়টাকে পুরোপুরি চায়নার হাতে মোস্টলি দিয়েই দিছে, রাইট? সো এখন বাংলাদেশের জন্য বেটার সলিউশন হবে যেটা আমি মনে করি সেটা হচ্ছে চায়নার সম চায়নার সঙ্গে সম্পর্ক আ ডেভেলপ করা, চায়নার সঙ্গে সম্পর্ক বিল্ড করা এবং এই রোহিঙ্গাদেরকে কিভাবে আরেকটু বেশি সমাজে ইন্টারনালাইজ করা যায় এবং তাদেরকে আরো কিভাবে বেশি তাদের থেকে ইনপুট বের করা যায়, সেটা আমার কাছে মনে হয় পার্সোনালি ইটস আ বেটার অপশন দেন টু ট্রাই টু রিপ্যাট্রিয়েট দেম এট দিস মোমেন্ট। এবং আমরা এখান থেকে আরেকটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি সেটা হচ্ছে আমরা এখনো শুনতেছি যে পাকিস্তানের সময় আটকে পড়া বাংলাদেশিরা আটকে পড়া পাকিস্তানিরা এখনো পর্যন্ত পাকিস্তানে যাইতে পারে নাই। অলমোস্ট it's been almost 60 years, right? So ওই সময় থেকে এখন পর্যন্ত যেহেতু এরকম কোন সিচুয়েশন ক্রিয়েট করা যায় না যে আমরা এইখানের আটকে পড়া পাকিস্তানিদেরকে আমরা এখন পর্যন্ত ওখানে পাঠাইতে পারি নাই, পাকিস্তানে পাঠাইতে পারি নাই বা তারাও নেওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করে নাই বা ওইখানে হয়তো ওইরকম কোনো সিচুয়েশন নাই যে তারা যাবে। It has already been 16 years with the Rohingyas in Bangladesh, right? 16 বছরে ওদের অনেকের জন্ম হইছে বাংলাদেশে। ওদের অনেকের হয়তো ওদের অনেকে হয়তো এখানে কাজ করা শুরু করে দিছে। ওদের অনেকের এখানে ফ্যামিলি বড় হইছে, অনেকে এখানে বিয়ে করছে। সো উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে যদি আমরা অ্যাজ এ মাস পপুলেশন তাদেরকে ওইখানে পাঠানোর চিন্তা করি, তাহলে কার সাথে আমি সম্পর্ক ভালো করতেছি, কার সাথে আমি সম্পর্ক খারাপ করতেছি এবং সেকেন্ড ইস্যু ইজ এটা ফাইন্যান্সিয়ালি এফেক্টিভ হচ্ছে কিনা। বাংলাদেশের জন্য এটা ফাইন্যান্সিয়ালি এফেক্টিভ হবে কিনা যদি ইফ উই পুট অল দিস রিসোর্সেস ইনটু সেন্ডিং দিস পিপল ব্যাক। ওকে? এখানে একটা কনসার্ন ব্যাপার হচ্ছে যে ইউএস এখন পর্যন্ত বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে কিছু সাপোর্ট দিয়ে আসতেছিল যে লাইক ফাইন্যান্সিয়াল সাপোর্ট থ্রু বিভিন্ন আহ, সহায়তাকারী সংস্থা এখানে অনেক সাপোর্ট দিয়ে আসতেছিল। কিন্তু যেহেতু ওদের ফরেন পলিসি এখন এরকম যে বিদেশে সরকারি সংস্থাগুলো আর ওইরকম ভাবে অ্যাক্টিভ থাকবে, সবার ফান্ডিং কাট করা হচ্ছে, ওদের সবার অপারেশন গুলোরে কেটে ফেলা, যেটা ক্রাঞ্চের মধ্যে পড়বে উইথ উইথ দ্য। কিন্তু ইটস গুড টু সি যে ইউনিসেফ এবং ইউএন এর অর্গানাইজেশন তারা এবং অনেক নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তারাও মানে অনেক এবং বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট এটাকে সাপোর্টও করবে। এটাকে আসলে যদি আমি বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স এর একটা টুল হিসেবে চিন্তা করি, আওয়ামী লীগের যে স্টেটমেন্ট যে বাংলাদেশ একটা প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়তেছে, I'm not going to deny that it's not true. I think it's true, but we have to think about how we can make the lives of these people better and also
টেক আউট মোর ইনপুট ফ্রম দেম। এটার ব্যাপারে তো যদি না যায় তাহলে তো ভালো, না গিয়ে যদি আম, সেটা ডক্টর ইউনূসের কূটনৈতিক দক্ষতাই হোক বা অন্য যে কোনো ওয়েতেই হোক, সেটা যদি আসলে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনটা সম্ভব হয়, তাহলে তো উই হ্যাভ নো ইস্যু। যদি উই আর প্ল্যান হ্যাপি, তাদের, ভেরি হ্যাপি। হ্যাঁ, সেটা যদি এক্সিকিউট করতে পারে, সেটা যদি প্রপারলি সাকসেস হয়, রোহিঙ্গারা যদি তাদের দেশে ফিরে যায়। বাট এইটা একটু টাফ। কেন? কারণ আরো বিষয় আছে যে এতদিন যে আসলে রোহিঙ্গাদেরকে মানে বাংলাদেশে ঢুকায় দেওয়া হয়েছে, ওদেরকে ওদের দেশের গ্রাম টাম জ্বালায় দিয়া, ওইসব জায়গা তো আসলে খালি পড়ে নাই। ওইসব জায়গার মধ্যেও হচ্ছে যে নতুন করে তাদের যেই জান্তা সরকার, হ্যাঁ, আহ বিভিন্ন আরো জনগোষ্ঠী তারা ওইখানে ঢুকাইছে, ওইখানে পুনর্বাসিত করছে। তো খালি জায়গাগুলো খালি নাই, ওদের যেখানে বাড়িঘর ছিল ওইসব তো জ্বালায় পুরো দিছে শেষ করে। আর অবশ্যই অবশ্যই। ওইখানে তো আসলে এখন অন্য মানুষ এসে আবার ঢুকছে। তো এই ব্যাপারগুলা কিভাবে এখন বললেই ওইখানে কেমনে ট্রান্সফার করবে বা কি করবে, এটা একটা বিষয়। আর যদি আসলে প্রক্সি ওয়ারের দিকেই যায় বাংলাদেশ, হ্যাঁ, হয়তো তারা এটাকে অন্য কোনো নাম দিতে পারে, সেটা ডেফিনেটলি সেটা তো আর বাংলাদেশ সরকার নিজে হয়তো এটা প্রক্সি ওয়ার হিসেবে রিকগনাইজ করবে না, সে হয়তো অন্য কোনো নাম দিবে। বাট হোয়াট এভার, মানবিক করিডোর হোক, হোয়াট এভার ইট ইজ, যেটাই বলুক। সেটাই বিষয় যে যেইটাই বলুক না কেন, মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে আহ, মানে আমার যদি মানে ওদেরকে আরাকান আর্মিরই সাপোর্ট করতে হয়, আরাকান আর্মির যুদ্ধের কোনো একটা অংশই হইতে হয়, তাহলে আমার কথা হচ্ছে যে আমি কেন আসলে প্রক্সি ওয়ার এর দিকে যাব? হ্যাঁ, আমার স্বার্থটা এখানে আসলে কি, যে শুধু রোহিঙ্গারা ব্যাক করবে এটাই? রোহিঙ্গারা ব্যাক করবে কিনা যুদ্ধে জড়াইলেই, এটার কোনো আসলে প্রক্সি ওয়ারে জড়াইলেই এটার কোনো আসলে কোনো ডিরেক্ট সলিউশন নাই। এটা কেউ বলতে পারবে না যে প্রক্সি ওয়ারে জড়াইলেই, এভাবে আরাকান আর্মিরে সাপোর্ট করলেই আমি হচ্ছে যে রোহিঙ্গাদেরকে ফেরাইতে পারবো। ব্যাপারটা এত সহজ না। কিন্তু আহ আর এগুলা করলে আসলে পরবর্তীতে দেখা গেছে যে আদার্স যেই ওয়ার্ল্ড পাওয়ার গুলা আছে, যেমন আমাদের দেশের পাশেই এখানে ইন্ডিয়া আছে, বা ওইদিকে হচ্ছে যে রাশিয়া আছে, তাদের ভূমিকা কি হবে, বা চায়না বিষয়টারে কিভাবে নিবে, এই ব্যাপারগুলো আছে। এখন বলতে পারেন যে আমরা ডিপ্লোম্যাটিক্যালি বাকিদেরকে হ্যান্ডেল করে ফেলবো বা অনেক কিছুই, বাট কথা হচ্ছে যে আমার পয়েন্ট হচ্ছে যে আমরা বিগত আজকে 2017 সাল থেকে 21 সাল পর্যন্ত ওইখানে আপনার মোটামুটি 7-8 বছর যাবত, আমরা প্রায় 9 বছর 10 বছর, অনেক অনেক সময়, এটা কিন্তু 7-8 বছর, 8 বছর রাফলি আমি দেখতেছি, 8 বছর সময় পর্যন্ত আমরা এদেরকে আমাদের দেশের গভর্নমেন্ট পাবলিকের ট্যাক্সের টাকা থেকে এদেরকে চালাইতেছে, এরা এখানে আছে, এবং এইখানে থাইকা আসলে ওরা যে অনেক ধরনের গ্যাঞ্জাম দেশটার মধ্যে করছে। এবং আপনি একটা বাংলাদেশি সাধারণ মানুষ, আপনি হয়তো যায় পাসপোর্টের জন্য ঘুরবেন, কিন্তু দেখা গেছে যে রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট বানায় সৌদি ভিসা নিয়ে সে ওই দেশে গিয়ে, মিডল ইস্টে গিয়ে সে অপরাধ করে সে আহ, ওইখানের পুলিশের বাংলাদেশের কাছে নাম খারাপ করতেছে। নাম হয়েছে বাংলাদেশের। এগুলা কিন্তু করতেছে তাদের কাছে। এখানে হয়তো যে তারা আহ, সবাই যে ওই সাইডে দরিদ্র ছিল এমন না, কারো হয়তো অবস্থা একটু ভালোও ছিল, বাট সে এইখানে আইসা একদম হঠাৎ করে সে সহায় সম্বলহীন উদ্বাস্তু রিফিউজি হয়ে গেছে। তো এই ধরনের বিষয়গুলা মানে কিন্তু মানুষের অপরাধ প্রবণতা গুলাকে বাড়ায় তুলে, এবং তারাই আসলে এই ধরনের কাজগুলো আরো বেশি করে। কারণ আমার গেইনটা কোথায়? আমি ওইখানে প্রক্সি ওয়ারে ওইখানে আমি আমার লোকজন হুম। মানে আমি এখানে ইনভেস্ট করব, হয়তো আমেরিকা কিছু অ্যাকচুয়ালি ফান্ড দিবে। হ্যাঁ, ইউ গট মাই পয়েন্ট। এই বিষয়টাই বলতে চাচ্ছিলাম যে ফার্স্ট অফ আমার অল, মত, যদি আমি প্রক্সি ওয়ার বিবেচনা করি, তাহলে সেইখানে তুমি যেটা বললা যে আফগানিস্তান পাকিস্তানের ঘটনাটা, ওইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এবং পাকিস্তান প্রক্সি ওয়ারটা করছে তাদের পার্বত্য অঞ্চলে, যেখানে সাথে
এমনি অর্থনৈতিক কার্যক্রম কম তাদের ওইখানে, ওটা পশ্চাৎপদও ছিল বালুচিস্তান এবং মেইনলি খাইবার পাখতুনখোয়া। ওটা বিরান ভূমি বলা যায়, চাষাবাদও হয় না, সমুদ্রও নাই। স্ট্র্যাটেজিক্যালি অনেক ইম্পর্টেন্ট, বাট অর্থনৈতিক কার্যক্রম ওইরকম নাই। কিন্তু আমরা এদের প্রক্সি ওয়ারের জন্য জায়গাটা দিব কোথায়? চিটাং। এবং চিটাং বন্দর আটকে গেলে বাংলাদেশের কি কি সমস্যা হতে পারে, এটা আমি মনে করি না আমাদের দর্শকরা সবাই যথেষ্ট শিক্ষিত মানুষ, তাদের কাউকে ভাঙে বলার দরকার আছে। ঠিক আছে, বাংলাদেশের অর্থনৈতিক বলো, পর্যটন বলো, সকল প্রাণকেন্দ্রই চিটাং। এবং শুধুমাত্র যে চিটাং হবে এমন তো না, চিটাং এর আশেপাশে ফেনী তথা বৃহত্তর নোয়াখালী, এই ডিস্ট্রিক্টটাও একটা এটার ঝামেলার মধ্যে পড়বে। এবং ওদিক থেকে আবার আমাদের বুঝতে হবে যে রোহিঙ্গা আরাকানের ওই সাইডে কিন্তু ইন্ডিয়ার সেভেন সিস্টার্স এর সাথেও তাদের একটা সংযোগ আছে। এবং ওই অঞ্চলটা তো আজ থেকে প্রায় 100 বর্ষ হতে চললো যে ওইখানে একটা ইনস্টেবিলিটি, ওরাও যে সুযোগ নিবে না। এবং ওইখানে যত পরিমাণ সশস্ত্র সংগঠন আছে এবং প্রত্যেকের নিজস্ব নিজস্ব ধান্দা আছে, কে কি ধান্দায় কিরকম করবে। এবং এখানে এই অত্র অঞ্চলের মধ্যে বাংলাদেশই সব থেকে স্টেবল। তো আমাদের স্টেবিলিটি অবশ্যই একটা হুমকির মুখে পড়বে, এটা পড়বেই। একটা প্রক্সি ওয়ারে গেলে আমাদের এইসব চিন্তা ভাবনা করে যেতে হবে। ইভেন মানবিক করিডোরও যদি দেয়, আমাদের কাছে বিষয়টা মানবিক, বার্মিজ সেনাবাহিনীর কাছে বিষয়টা মানবিক না। আর প্রথম কথা হচ্ছে যে আরাকান আর্মি, আরাকান এখন দখল করছে অনেকটা অঞ্চল, তারা শাসন করে, যাই করে, তারা তো স্বাধীনতা ঘোষণা করে না। এখন এই অবস্থায় বার্মিজ আর্মির সাথে বাংলাদেশের সম্পর্ক যতই খারাপ থাকুক, আরাকান আর্মির উপর আমরা বাজি রেখে আরাকান আর্মি যদি হেরে যায়, তখন কিন্তু বার্মার সাথে আমাদের একটা পার্মানেন্ট খারাপ সম্পর্ক তৈরি হবে। এবং বাংলাদেশকে তারা এই অনুযায়ীও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করতে পারে যে এরা সন্ত্রাসবাদের প্রমোটার। এবং একে তো আমরা জানি যে বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এমনি সন্ত্রাসবাদ ট্যাগ লাগাইতে কোনো সমস্যা হয় না। তার সাথে যদি এটা হয়, ডেড হর্সের উপর যদি আমরা বাজি ধরি, তারা যদি কাজটা করতে না পারে সেই ক্ষেত্রে কি হবে? এবং কাজটা করতে না পারার সম্ভাবনা আমি দেখি অনেক অংশে। কারণ প্রক্সি ওয়ার এরকম এই উপমহাদেশে দুইটা হয়েছে আমাদের এই নিকট ইতিহাসে। প্রথমত আফগানিস্তান সোভিয়েত রাশিয়ার সাথে যেটা করছে, কিংবা পাকিস্তান আমেরিকা, এই আফগানিস্তান আমেরিকার সাথেও যেটা করছে। এবং দ্বিতীয়ত আমাদের মুক্তিযুদ্ধ, যদিও এটা পরবর্তীতে ভারত সময় সুযোগ বুঝে নিজেই অ্যাটাক করছে এবং দে গট দেয়ার গেইনস। এবং এটা আমি খারাপ বলি না। তারা স্যাম মানেকশা সাহেব যেভাবে বলছিল ইন্দিরা গান্ধীকে টাইমিংটা চুজ করার জন্য, এবং তারা তাদের স্ট্র্যাটেজিক্যালি দে ডিড আ গ্রেট গেম প্ল্যান। এখন বাংলাদেশের কি ওইরকম গেম প্ল্যান আছে? এবং আমাদের মুক্তি বাহিনী কমান্ড করতো কারা? পাকিস্তান থেকে যারা ভেগে আসছে, কিংবা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তৎকালীন যারা চাকরি করতো, শহীদ জিয়া বলো, মেজর শফিউল্লাহ বলো, খালেদ মোশাররফ বলো, মেজর জলিল বলো, প্রত্যেকেই তো পাকিস্তান আর্মি ট্রেইনড। পিএমএ একটি অসাধারণ মিলিটারি একাডেমি, বিশ্বের মধ্যে টপ 10 করলে আসবে সেইখানের অফিসার। এরপরও তারা বিভিন্ন রকম কোর্স করছে। এবং এটার সর্বাধিনায়ক ছিল জেনারেল ওসমানী, যে কিনা ব্রিটিশ সাম্রাজ্যের এখন পর্যন্ত ইয়াংগেস্ট মেজর। তো দে ওয়ার ক্যাপেবল অফ ফাইটিং এ ওয়ার। আর আফগানিস্তানের বিষয়ে কি বলবো, এখানেও আফগানি রেগুলার আর্মি থেকে অফিসার ভেগে আসছে তো আসছে। এবং তারা আজকে থেকে না, আলেকজান্ডারের আমল থেকে একটা যোদ্ধা জাতি। তাদের যুদ্ধ করা, গেরিলা যুদ্ধ করা, যুদ্ধ জয়, যুদ্ধের আর্ট তাদের কাছে আছে। তারা যুদ্ধের যদি একটা শিল্প হয়, সেখানে তারা মহান শিল্পী। এবং আরেকটা বিষয় যে বাংলাদেশের প্রবাসী সরকার যারা গঠন করছিল তৎকালীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কিংবা সহযোগী যেসব দল ছিল, চীনপন্থীরাও যারা ছিল, সৈয়দ নজরুল ইসলাম, খন্দকার মোস্তাক, কামরুজ্জামান, যারাই বলো, তারা তো পলিটিক্যালি ভেরি ম্যাচিউর অ্যান্ড সাউন্ড, এবং তাদের পিছনে শিক্ষিত মধ্যবিত্তের একটা বিশাল সাপোর্ট ছিল। এখন রোহিঙ্গাদের মধ্যে কি আদৌ শিক্ষিত মধ্যবিত্ত জনগোষ্ঠী আছে কিনা, এইটা আমার একটা প্রশ্ন। যে তারা পলিটিক্যালি ওয়ারটা লড়তে পারবে কিনা, তারা বাইরে যেয়ে প্রেজেন্ট করতে পারবে কিনা আন্তর্জাতিক পরিমণ্ডলে, এবং তারা এরকম রাখতে পারবে কিনা। এবং রোহিঙ্গাদের ইন্টারনাল যে ফাইটিং গুলো ছিল, ওটা আমাদের মুক্তি বাহিনীর মধ্যেও ছিল। চীনপন্থীদের সাথে মুজিব বাহিনী তো মারামারি হয়েছে, বাট উই মিনিমাইজড ইট। এখন তারা কি সেটা পারবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত তুমি আরেকটা যেটা বললা,
যে বাংলাদেশ সরাসরি কেন করে না। এখন আমরা এখানে তিনজন যারা আছে, তিনজনই এখন পর্যন্ত আমি মনে করি এবং সবসময় মনে করব যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল আমাদের সেনাবাহিনী। কিন্তু রিসেন্ট ঘটনা, রিসেন্ট ডেভেলপমেন্টে তুমি কি মনে করো যে বাংলাদেশ সেনাবাহিনী কেপেবল নিজেদের একটা যুদ্ধ করার জন্য? বোথ ট্রেনিং বলো, প্রস্তুতি বলো, কিংবা তাদের সামরিক সক্ষমতা, অস্ত্রের ভান্ডার, এটা সম্পর্কে তুমি কি মনে করো? এটা তুমি যদি বলতা। এখন ক্যাপাবিলিটিস এর যদি আমি কথা বলি, তাহলে হচ্ছে যে আহ, আহ, সামরিক শক্তির কথাই যদি বলি, তাহলে হচ্ছে যে এখন এমনিতে অবস্থা সত্যি কথা বলতে গেলে ভালো না। হ্যাঁ, আর ভালো না, সেটা আসলে ভালো করার জন্য আসলে আমাদের প্রিপারেশন কি আমরা, উম, আমাদের তো মানে এখন এই অবস্থা যে আহ, কোনো দেশের অ্যাটলিস্ট মানে নেভাল এভিয়েশনেরও যেই অবস্থা থাকে, আমাদের এয়ারফোর্স এর অবস্থা তার চেয়েও খারাপ, তাই না? এটা তো বাস্তব কথা। একটা দেশের এবং নেভাল এভিয়েশন। এক সময় আমরা বার্মিজ সেনাবাহিনীকে নিয়ে যা মজা টজা করতাম, ইভেন গত দশকেও করতাম, তারা কিন্তু এখন এর সুপিরিয়রিটিতে। এটা কিন্তু একটা বাস্তবতা। হুম, হুম। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি পূর্বের আহ, যুদ্ধের একটা মানে রিভিউ নেওয়ার চেষ্টা করি, যে আগে আসলে কিভাবে ব্রিটিশরা কিভাবে আসলে আহ বার্মিজদের ধরাশায়ী করছিল। তারা আসলে নৌপথে আক্রমণ করে, হ্যাঁ, বা তৎকালীন যেই বার্মা তাদেরকে ধরাশায়ী করছিল। এখন নেভাল সাইড থেকে অপারেশন চালায় একটা অ্যাম্ফিবিয়াস বাহিনী দিয়ে, তারপরে কিভাবে ওইটা আক্রমণ করা যায়, এইগুলার প্রিপারেশন গুলো আসলে আমাদের কতটুকু আছে, এইটা হলো বিষয়। আর আরেকটা যেটা জিও পলিটিক্যাল ব্যাপার বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির যে ব্যাপার, সেটা হচ্ছে যে চায়নার এই আরাকান অঞ্চলে প্রচুর ইনভেস্টমেন্ট আছে, চায়নার ইনভেস্টমেন্ট আছে, বা ইন্ডিয়ারও সরাসরি এখানে ইনভেস্টমেন্ট আছে। তো প্রথম কালাদান প্রজেক্ট যেটা যেটা বলি সমস্যা, আমরা। হ্যাঁ, প্রথম যেটা সমস্যা, এবং চায়নার যেই ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, তাদের যেই প্রজেক্ট থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে। তো প্রথম বিষয় হলো যে মায়ানমারে প্রক্সি ওয়ার করুক আর সরাসরি বাঙালি যায় যুদ্ধ করুক, এটা আগে চায়নার সাথে সেটেলমেন্টে আসতে হবে। চায়নার সাথে সেটেলমেন্টে না অবশ্যই। আইসা এইখানে কোনো কারিগরি করলে চায়নাও কিন্তু, চায়নার কিন্তু ঐতিহাসিক ভাবে তাদের মানে পোল্ট্রি হ্যাঁ, নেওয়ার তাদের একটা বার্মাটা পোল্ট্রি নেওয়ার একটা প্লাস ইয়ে আছে। এখন হ্যাঁ, বাঙালির তারা সাথে চায়নার তাদের তাদের সম্পর্কটা যদি প্রয়োজন যেটা। হয় তাহলে সেটা করতে পারে, তাই না? হুম। কারণ আমার তো না, আগে আর তার সাথে মনে করো যে সেটেলমেন্টে আসতে হবে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছিল, টাকলা মুভমেন্ট, যে বাংলার সাথে চায়নার সম্পর্ক আর্থিক, আসলে আর্থিক, কিন্তু বার্মার সারা বিশ্বে ও জানে ও যদি পানিতে পড়ে, আর কেউ না হোক চায়না তাকে বাঁচাবে। এখন সেটাই কথা, যে চায়নার সাথে সেটেলমেন্ট না করে, চায়নার সাথে আমরা ফুল বিষয়াদি সম্পূর্ণ সেট না করে যদি যাই, চায়না অবশ্যই পোল্টি মারবে, বিকজ দে হ্যাভ হ্যাঁ, মোর আর স্টেকস আর ইন এটা 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 বার্মা। প্রথমত হচ্ছে যে চায়নারে বুঝাইতে হবে যে তুমি এখন ভাই, যেই গভর্নমেন্ট তুমি নিউট্রাল থাকো মায়ানমারে অন্তত। বসায় রাখছো, ও আসলে তোমার কোনো পারপাস সার্ভ করতে পারবে না। এবং অলরেডি তুমি এবারে ফান্ড করতেছো, টাকা পয়সা দিতেছো, ওয়েপন্স দিতেছো, কিন্তু তার পুরা এক অঞ্চল এখন সে ঘুরে ফিরে আরাকান আর্মি ওরা দখল করে নিয়ে বসে আছে। তো তুমি ওর শুধু উপরে এক আর অঞ্চল না, ইনভেস্ট সারা দেশে করতে বিভিন্ন লাভ নাই। গেরিলা বাহিনী দখল করছে। হুম। তো ওর উপরে তো তোমার এখন আর ইনভেস্ট করে লাভ নাই। তার চেয়ে তুমি আমারে হচ্ছে যে ওয়েল ইকুইপড করো, তোমারও কিছু অস্ত্র বিক্রি করা হবে, সেটা দিয়ে আমি যদি ওইখানে আক্রমণ করি, তাহলে আমি অ্যাটলিস্ট তোমার যেই জায়গাগুলোতে তোমার ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট আছে, ওইগুলাতে আমি কোনো ধরনের আমার এয়ার স্ট্রাইকের আওতার বাইরে থাকবে, বা ওইখানে আমি কোনো ধরনের গোলাবর্ষণ করব না। আমার যা অপারেশন করার ওইটারে আমি সাইড করে করব। এবং হ্যাঁ, আমার দেশ এখন মানে বাংলাদেশে আসলে যেই গভর্নমেন্টই আসুক না কেন, চাইনিজ প্রজেক্টের বাইরে যাওয়ার তো আসলে আমাদের কোনো ওয়ে নাই। ইউনিসি থাকুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যেই হোক, ঘুরে ফিরে ইভেন চায়নার সাথে ইউনুসের তো খবর আমরা রাখতেই যেটা হয়। জানতাম যে আমেরিকান লবির লোক, এটা এটা সত্য কথা, হুম, দিবালোকের মতো সত্য। সে আমার যত প্রিয় মানুষ হোক, কিন্তু তাকেও কিন্তু চায়নাকে রক্ষা করে বেইজিং এ যায়, চায়নার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে আসতে হয়েছে। তো এটা
ফুললি যাতে ভালো সম্পর্কে পরিণত হয়। এর আগে এসব যদি আমরা যাই, যুদ্ধই বলো প্রক্সি ওয়ারই বলো, এটা মিস অ্যাডভেঞ্চার, এছাড়া আর এখন কিছুই মনে হবে না। চায়না যদি আমারে বলে যে ঠিক আছে আমি তোমার এয়ারফোর্সে আমার দেশের জে-10সি দিয়ে বা ওদের J-35 দিয়ে আমি তোমার বিমান বহর সাজায় দিচ্ছি, আরো কি কি লাগে আগামী 2-3 বছরের মধ্যে আমি তোমার দিচ্ছি, পাইলটের ট্রেনিং মেনিং যা দেওয়া লাগে তুমি এগুলা শেষ করো এই কয়েক বছরের মধ্যে। আর ও যেহেতু এটা পারতেছে না, ঠিক আছে, ব্যবসা তো তোমার সাথেও করি ওর সাথেও করি, এখন মানে যদি তোমারে আরাকান দেওয়া হয় হ্যাঁ, তাহলে কিন্তু আমার প্রজেক্ট যেন সব ঠিক থাকে এবং আরো বেশি যেন আমি বঙ্গোপসাগরও যেন আমি পুরোপুরি তোমার মাধ্যমে নিয়ন্ত্রণ পাই, তাই না? এখন চায়নার সাথে yes. সেটেলমেন্ট হইলে ওইভাবেই সেটেলমেন্ট হইতে হবে যে ঠিক আছে আমি এই আরাকান মানে তো শুধু আরাকান ভূমিটা না, এটা সামনের যেই সি আছে, এই সমুদ্রের দখল সহ তো তাহলে হচ্ছে যে আমার আন্ডারে আসতেছে, বাংলাদেশের আন্ডারে আসতেছে। তো যদি তাই আসে তাহলে হচ্ছে যে বাংলাদেশের বর্তমান ভূখণ্ডের মধ্যে যেভাবে চায়নার স্বার্থ সংরক্ষিত হচ্ছে, নতুন ভূখণ্ডের মধ্যে সেই একইভাবে সংরক্ষিত হবে এবং নতুন ভূখণ্ড মূল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হবে, সেটা কোনো স্বায়ত্তশাসিত অঞ্চল হবে না, কেন্দ্রশাসিত 8-10টা জেলার মতোই সেটাও একটা জেলা হবে। দেন তখন কিন্তু আমরা যাইয়া সেই জায়গায় সেই ধরনের আমার যদি গেইনের আশা থাকে তাইলে আমি সেইখানে এই ধরনের কাজে আগাবো, নাইলে আমি হুদাই প্রক্সি ওয়ার করব, দিন এবং শেষে আমি কি পাবো? নট অনলি উইথ চায়না, আমাদের নিজেদেরও কিন্তু জাতীয় ঐক্যমত্যে পৌঁছে দিতে হবে। এখন ইউনূস স্যার হ্যাঁ, বলতেছে যে জাতীয় সে ঐক্যমত্যে একটা আমাদের নির্দিষ্ট সময়ে ইলেকশন দিবে, চলে যাবে। এখন পরবর্তীতে যেই সরকারি থাকুক কিংবা বিরোধী দলই থাকুক, তাদের কিন্তু 100% ঐকমত হইতে হবে যে এই ওয়ার এফোর্ট বলো কিংবা প্রক্সি ওয়ার এফোর্ট বলো, মানবিক করিডোর বলো কিংবা স্পাইগিরি বলো, যাই বলো, হোয়াট এভার ইট ইজ, ওটা তারা যদি কন্টিনিউ না করে, তখন কিন্তু একটা লেজে গোবরে অবস্থা হবে, কারণ আমরা অলরেডি তখন শত্রু এখন বানিয়ে ফেলছি। এইখানেই হচ্ছে যে আমাদের মেইন সমস্যা, এখন যদি এই ধরনের সেটেলমেন্টে বাংলাদেশের বসতে হয় চায়নার সাথে তাহলে এই ধরনের পলিটিক্যাল গ্রুপকে নিয়েই বসতে হবে। আর সমস্যা হচ্ছে এই অবভিয়াসলি। ধরনের আদার যে পলিটিক্যাল গ্রুপ আছে তাদের মধ্যে থেকে কেউ না কেউ এরকম থাকবে, এটা আমাদের দেশে থাকেই, যে কিনা সামহাও ইন্ডিয়ার পারপাস সার্ভ করবে এবং সে এখানে ভেটো দিবে, কিংবা সে এখানে ভেটো দিবে। এখন তো এখন এই তো ইন্ডিয়া ব্যাপারগুলো স্মার্ট হয়ে আমাদেরকে গেছে। সলভ করতে হবে। 5 তারিখের পর তো ইন্ডিয়া স্মার্ট হয়ে গেছে। তারা হয়তো আগে যেরকম এক ঝুড়িতে সব ডিম রাখতো, এখন মনে হয় সব ঝুড়িতে একটা একটা করে ডিম রাখে। সব হুম হুম, পার্টির অবস্থা দেখে আমার যা মনে হচ্ছে। সব পার্টির অবস্থাই ওই রকমই মনে হচ্ছে। তো বাট এই ধরনের কেস হইলে আম, ওইটা চায়নারে, আর চায়নারও বিশ্বাস করতে পারতে হবে বাংলাদেশে যে ভাই হ্যাঁ, তোমাদের অবশ্যই তুমি বললা অবশ্যই। আজকে টেবিলে বৈশা, কালকে রাইতেই গিয়ে আবার আরেক জায়গায় মানে ইন্ডিয়ান এমবাসিতে যা শুয়ে পড়বা কিনা, এইটা তো হচ্ছে যে চায়নার বিশ্বাস করতে পারতে হবে। এবং চায়না বিশ্বাস না করার যথেষ্ট কারণ আছে, কারণ সে অতীতে বিএনপি বলে আওয়ামী লীগ বলে দুই দলের থেকে সে বেইমানির শিকার হয়েছে। সেটাই বিষয়। এখন উম, মূলত আমাদের আসলে আজকের আলোচনার টার্গেটটা এটাই ছিল যে আসলে মূল বর্তমান যে পরিস্থিতি, এখন আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বপ্ন দেখাচ্ছেন যে তিনি রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তনের ব্যবস্থা করবেন এবং খুবই ফাস্ট টাইমে, সেটা হচ্ছে যে আগামী রমজানের মধ্যে, রমজানের ঈদ তারা করবে। তো তাহলে ডেফিনেটলি বাংলাদেশ আর্মি সরাসরি যাইয়া যুদ্ধে জড়াবে এই ধরনের প্ল্যানিং মনে হয় না আছে এত শর্ট টাইমের মধ্যে, কারণ এত শর্ট টাইমের মধ্যে আসলে কতটুকু প্রিপেয়ার হতে পারবে। যদিও তারা হ্যাঁ, আর্মি কিছু ওয়েপন প্রিপেয়ারনেস টেপন প্লাস কিনতেছে, যাই করতেছে, বাট আগামী রমজানে এটা একটা খুবই শর্ট টাইম। খুবই শর্ট টাইম ওয়েপনের ডেলিভারি আসবে কিনা, ওই ওয়েপন চালানো শিখবে কিনা, এবং কিছু নিউজ স্যারের সাথে আর্মির লিয়াজোটা কিরকম, সবকিছু মিলায় আমার কাছেও মনে হয় আর্মি শেষে এখন পর্যন্ত পাঠানোর ইচ্ছা নাই। আর যদি বলে যে হচ্ছে যে ইউএস আর্মি আইসা পড়বে, ইউএস আর্মি আইসা বা একটা শান্তি রক্ষা মিশনের মতো এখানে জাতিসংঘ থেকে পাঠায় তারপরে এখানে একটা বাফার জোন বা রোহিঙ্গাদের জন্য একটা সেফ প্লেস তৈরি করা হবে, ওইখানে তারপরে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করবে, তাহলে বলতে হবে যে বিষয়টা এত সহজ না। আর আমেরিকা অ্যাটলিস্ট ট্রাম্প এখন আরেক দেশে সৈন্য পাঠায় সেই জায়গা দখল করতে যাবে এরকম একটা চিপায় যেখানে আবার রাশিয়ান ইন্টারেস্ট আছে। রাশিয়ান ইন্টারেস্ট এইটা আছে, ইন্ডিয়ান ইন্টারেস্ট আছে, চাইনিজ ইন্টারেস্ট আছে।
মানে এবং ট্রপিক্যাল একটা রাশিয়ার অঞ্চল যেখানে এটা আসলে কি হচ্ছে আমেরিকান বড় সোলজারদের জন্য ফাইট করাটা কষ্ট। মানে রাশিয়ার ইন্টারেস্টটা তো হলো যে ইন্ডিয়া ক্রিয়েট করবে, রাশিয়ারে ইন্ডিয়া টাইকা নিয়ে আসবে। জায়গায় নিয়ে আসবে আগে এবং অ্যাকচুয়ালি আছে, কারণ রাশিয়ান আর্মস তো মিয়ানমার মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রেতা রাশিয়ান আর্মসের। আর Su-35 মূল পাচ্ছে বিষয় তারা, হলো যে এমনি এমনি তো আর এখানেই না। মানে আমার কাছে যেটা মনে হয় যে আমেরিকা বলি আর রাশিয়া বলি, মূল কথা হলো যে কারোরই এমন না যে মায়ানমারের জন্য বা বাংলাদেশের জন্য কারো পরাণ কান্দে না, কিন্তু বিষয়টা যেটা সেটা না, হচ্ছে না। যে যে এখানে আগে আসবে, যে এখানে আগে তার বাহিনী নিয়ে একটু শোডাউন করতে পারবে, যে এখানকার পলিটিক্সে বেশি ইনফ্লুয়েন্স করতে পারবে তারই কন্ট্রোল থাকবে, তারা এটা বিশ্বাস করে। হি উইল গেট দ্য ট্রেজার। হ্যাঁ, এখন বিষয়টা যদি এইটা হয় যে একই কাজ আমি রাশিয়ার সাথে পরিকল্পনা করে করব, মানে আমি বলতেছি বলার জন্য, তাহলে তো রাশিয়াও রাজি যে ঠিক আছে যা। আমরা আসলে দিন শেষে সবাই কারে সাপোর্ট করে, যে জিতবে, যার জেতার ক্যাপাবিলিটিস আছে তারে সাপোর্ট করে। সবার দিন শেষে পলিসি এটাই, এভরিওয়ান অ্যাকচুয়ালি সাপোর্টস দ্য উইনার। তো রাশিয়ার যদি মনে করে যে না ঠিক আছে, কিন্তু কথা হইতেছে যে আমি আগে থেকে যদি আমার লিয়াজো থাকে ইউএস এর সাথে, তাহলে রাশিয়া সাপোর্ট করবে না। And কিভাবে এই প্রত্যেকটা মানে স্টেক হোল্ডারে কিভাবে ম্যানেজ করবে, এইগুলা ইম্পর্টেন্ট। সবাইরই তাদের স্বার্থ বুঝাইতে হবে, সবাইরই তাদের স্বার্থ সেটাই, বুঝাইতে হবে কারণ এবং বাংলাদেশ তো এমন এটা কোনো ছাড়া বড় তো কুতুব হয় নাই, ঠিক আছে, যে নিজে নিয়ে এরপর করেই ফেললো। হুম আমাদের হুম হয়তো স্বপ্নটা সত্যি, না দখল এখন করার পর দখল বজায় রাখাটাও তো না, একটা, সেটা আমার সব থেকে যদি আরো ওই কঠিন। পরিমাণে অ্যাটলিস্ট আমার যদি ইকুইপমেন্ট থাকতো আর্মির ওই ধরনের, মানে আমরা যদি বিশ্বাস করতাম দে আর ক্যাপেবল টু ডু দ্যাট অন দেয়ার ওন পোটেনশিয়াল, তাহলে তো আজকের এই এতগুলা কথা আসতো না। হ্যাঁ, তাহলে বলতাম যে বেটা বই আসছিস কি লেগা, যা যা ব্যাপার। তো এক্স্যাক্টলি। বিষয়গুলা এতটা এখন সরল না, সেই জন্যই উম, এত 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 প্রশ্ন আসতেছে। এটাই হচ্ছে মূল বিষয়। এক্স্যাক্টলি। আর যদি আর এ ধরনের আর আসলে কোনো প্ল্যান করে, তাহলে আমার মনে হয় যে আর একটু সময় নিয়ে বাংলাদেশের যদি আর একটু সময় নিয়ে তাদের ইকোনমিক্যালি, তার মিলিটারির ওয়েপন বলেন বা আদার্স, এইগুলা ব্যাপার সবই নিয়ে আসলে ডেভেলপ করতে হবে, কারণ প্রিপেয়ার অ্যাকচুয়ালি হইতে হবে যেটা এই একদম মানে খালি চোখে দেখা যায় যে কক্সবাজার এয়ারফিল্ড যেটা, ওইটা একটা যুদ্ধ করার জন্য কোনো উপযোগী এয়ারফিল্ড না, প্রথম কথা। দ্বিতীয়ত, রামুতে যে নতুন ডিভিশন খোলা হয়েছে, ইয়াংগেস্ট ডিভিশন অফ বাংলাদেশ আর্মি, ওইটাও এখনো ফ্লেজেড না। এবং সব ইউনিট বলেন কিংবা একটা ফুল ডিভিশন স্ট্রেংথ যেটা থাকে সেটা নাই, যেখানে সমস্যাগুলো কোন একটা জায়গায়, যে আমি তো হচ্ছে যে আমার যতটুকু স্ট্রেংথ আছে আমি তো পুরাটা ওই একটা সেন্টারে একটা ফ্রন্টে তো আমি ইউজ করতে পারবো না। আমি যদি ইউজ এখন করতে পারি না, দেশের কারণ পুরা দেশের পাশে অন্য ইন্ডিয়ার জায়গার মতো সৈন্য একটা সব নিয়ে আমি ওইখানে আঞ্চলিক ঢেলা সুপার দেই, পাওয়ার আছে। আমি যদি সব সৈন্য সব আহ, জায়গার সৈন্য নিয়ে ওইখানে ঢাইলা দেই, তাহলে তো হচ্ছে যে আমার আশপাশে আরো যে আমার নেবারিং কান্ট্রি আছে, সে এই খবর জানতে পারলে তো সে আমারে আমার বর্ডারে যুদ্ধ লাগাই দিবে আরেক ফ্রন্ট দিয়া, অবভিয়াসলি তাই সুযোগ না? নেবে, এবং তার থেকেও বড় কথা যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতি সব পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে, এটা একটা দুঃস্বপ্ন। এটা আশা করা ঠিক না, কিন্তু অন্তত সেটা যদি কন্ট্রোলে না থাকে আর্মির, ঘরের মধ্যে আমার একটা ঝামেলা আছে। আমার বিহাইন্ড দা বিহাইন্ড মাই লাইন, যেখানে একটা ইনসার্জেন্সি চলতেছে, ওইখানে আমি আরেক দেশে যাই অ্যাটাক করব, এটা আসলে কোনো মানে প্র্যাকটিক্যাল ডিসিশন না। আর যদি বৈশা বৈশা প্রক্সিও আরো করে, তাদেরকে ইকুইপমেন্ট দিবে, আমেরিকান এইড আসবে, সেই এইড তারা ওই দেশে সাপ্লাই দিবে, এগুলা করে ওই দেশের সন্ত্রাসী গুলা বরং আমার কাছে মনে হয় যে আরো এই দেশে ঢুকবে। ওরা হলো এই করে ঢুকবে। বাংলাদেশের ভিতরে অলরেডি কুকি চিন টিন কি কি ঢুকে আছে, এদের সাথে জোট করে আরো বড় শয়তানি করতে পারে। কারণ মানে আরাকান আর্মি ইজ নট রিলায়েবল, ট্রাস্টেবল না, বাংলাদেশের তারা তো জন্য। নিজেদের এটা ক্যাম্পে হচ্ছে নিজেরা বিষয়। নিজেরা যে মারামারি করে এখন, তারা অস্ত্র নিয়ে আদৌ কি ঠিকঠাক কাজ করবে, কিংবা আমরা যাদের অস্ত্র দিতেছি সেই বা অস্ত্র আমাদের ওরা দিকে তাক এসে করা উল্টা হবে মানে কিনা। ওই দেশের উপর কন্ট্রোল হ্যাঁ, পাইলে সে এখন আমার বর্ডার দিয়ে এই করিডোর দিয়ে উল্টা সে ঢুকবে কিনা, বা আমার এই করিডোরের ভিতর দিয়ে আমি হইতে পারে, যেমন হোটেল এখন আসলে লোকজনকে আমি ঢুকায় ট্রেনিং করতে গেলে সবগুলা কি ওই ফ্রন্টে যাবে না কিছু এই পাশেও ঢুকবে? না, কারণ এটা আমরা এটা তো তো অলরেডি ঐতিহাসিক রোহিঙ্গা বাস্তবতা, এদেরকে নিয়ে কারণ তো আমরা দেখলাম যে ওরা কি করতে পারে।
কারণ ওরা মনে কি করো যে করতে এটা এখন হয়তো বলা ঠিক না, পলিটিক্যালি ইনকারেক্ট হবে, কিন্তু এটা তো সত্যি যে ইয়াসির আরাফাত জর্ডানে বসে সে ট্রেনিং নিল, খাওয়া দাওয়া করলো, সব করলো, এই করলো সেই করলো, কি ইসরায়েল কে অ্যাটাক করবে। পরবর্তীতে দেখা গেল সে জর্ডানের বাক্সার গদি নাড়ানোর জন্য একটা মানে সশস্ত্র সংগ্রাম শুরু করে দিচ্ছে। তো এখন এইরকম করলে তো ভাই নো ওয়ান উইল এখানে হোস্ট ইউ। আসলে অনেক ধরনের বাস্তবতা। আর আমরা নিজেদের কথাই যদি বলি, যে আমাদের দেশে এতদিন যাবত যেসব রোহিঙ্গারা ছিল, তারাই তো এই দেশের ভিতরে অনেক ধরনের গ্রুপিং করছে, অনেক ধরনের অপরাধ কর্ম, মাদক, অনেক কিছু, অনেক মানে অনেক কিছু। তারা মানে বিশৃঙ্খলা বাংলাদেশে তারা করছে দেশের কক্সবাজার মধ্যে। ইয়াবা সাম্রাজ্য হইলো কেমনে? এমনি এমনি তো আর না, এরাই তো আনছে। হুম। এখন ওদেরকে আমার দেশে ঢুকায় আমরা উল্টা মানে মানবিক করিডোর বানায়া ওদেরকে ঢুকায় যদি আমরা হচ্ছে যে ট্রেনিং দিতে যাই বা অস্ত্র আর্ম সাপ্লাই করতে চাই বা অন্য কোনো মিলিটারি এইড দিতে চাই, ও ওইটা দিয়ে সময় মতো আবার আমার মারবে কিনা। আমার না কথা মানে হলো ভাই, রিলায়েবল। তুমি যদি ওর সাথে তুমি ওই ভূখণ্ডে যদি তুমি যুদ্ধ করতে চাও, তাহলে ওই ভূখণ্ড জয় করার জন্য যুদ্ধ করা ছাড়া আর কোনো রিলায়েবল কারণে লোকজন যুদ্ধ করা ছাড়া উচিত না। অস্ত্র আর দেওয়াও তো যদি উচিত জয় না, করার যেমন জন্য করো, এখন তাহলে সেটার জন্য প্রিপেয়ার হয়ে করো। লেটস সি। অবভিয়াসলি তোমার কথাটা আর সিম্পল। একটা ঐতিহাসিক বাস্তবতা, যেমন 71-এ ইন্ডিয়া সবাইকে অস্ত্র দিত না সব মুক্তিযোদ্ধাদের, স্পেশালি নকশালপন্থীদের। কারণ এটাও তো বাস্তব, নকশালপন্থীরা ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন আমি তো ওই লোককে অস্ত্র অবশ্যই দিব না, সে আমার বিরুদ্ধে ঘোষিত যুদ্ধ করতেছে। যাই হোক, এরা হয়তো এখনো ঘোষিত করে নাই, কিন্তু সাবভার্সিভ অ্যাক্টিভিটিস তো করছে, যেটা প্রমাণিত। আর মায়ানমার সরকার, এখন জান্তা সরকার যে বলছে যে আসলে চাপে আইসা বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা একটা, এরকম অনেক কথাবার্তা অনেক কিছু বলে, অনেক ডিগবাজি নেয়। মায়ানমার আগেও নিছে, ফিরায় নিয়ে যাচ্ছে, অমুক করতেছে তমুক করতেছে, এই ধরনের প্রচারণা আমরা আওয়ামী লীগ আমলেও শুনছি। কিন্তু আউটপুটটা কি ভাই? ওরা তো আসলে নেয় নাই ফিরায়, তাই না? ওরা যদি এক্স্যাক্টলি। ফিরায় নিত, 500টাও তো নেয় নাই, 500টাও তো হ্যাঁ নেয় নাই। আসলেও তো নেয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই রোহিঙ্গা গুলা এরা তো যাইতে চায় না, এরা এটা তো চায় যাইতে না, সিয়াম যাচ্ছে না। যেটা বললো এটা তো বাস্তব। মজা পাচ্ছ হুম। তো। তারা তুমি এখানে একটা থেকে মজা বাংলাদেশ পায়। সিটিজেন, তুমি একটা বাংলাদেশ সিটিজেন, তোমার কষ্ট করে প্রজেক্টে যাইতে হয়, কাম কাজ করতে হয়, ঢাকার বাইরে পরিবার ছেড়ে থাকো। আমিও ডাক্তারি করতেছি কষ্ট করে, রোগী দেখি, রোগীর মলমূত্র থেকে শুরু করে সবই ধরা লাগে, কষ্ট করতে হয়, ঠিক আছে, যেমনেই থাকি, ঠিক আছে, কোনো কিছু তো ফ্রিতে আসতেছে না। তাদের তো পুরা লাইফটাই ফ্রিতে, তাদের ফ্রি পুরা বিজ ঘর যেটা বাড়ি বলে। বানায় দিছে আল্লাহর নামে, ওখানে বাড়ি থাকতেছে। বানায় দিছে, তার মন চাইলে বাচ্চা একটু সন্ত্রাসী গৃহ করতেছে, সবই করতেছে। সবই করতেছে তো। ওইখানে আসছে নাই তো খাইয়া, আর এইখানে করতেছে যা মন চায় তাই। হ্যাঁ, তো তাদের তো তাহলে জিটিএ এইখানে ভাইস আমরা সিটি করতেছি, চলতেছে তাদের যেতে জীবনে, এত যাবে না। আরাম তো পাইলে কে যাবে, কে ছাড়বে? এই তাই আর না? কি এখন তাদের এখন অবস্থা। এখন ওদেরকে, এগুলাই এখন আর পরিস্থিতি যেটা আসলে বলছে যে ক্রমশ আগামী জটিল হচ্ছে। একদম পুরা ইয়ার মধ্যে ফিরায় নিয়ে যাবে, এত ইজিলি এত যদি সোজা। যেতে পারে তার ভালো ভাই। কিন্তু কথা হইতেছে এত আলহামদুলিল্লাহ, ইজিলি। আমরা চাই ইউনূস স্যারের কথা সত্য হোক। এখন জানি না কি হবে। যাই হোক, পরিস্থিতি আসলে ক্রমশ জটিল, বিষয়টা প্রতিদিনই নতুন নতুন মোড় নিচ্ছে এবং সামনেও নিবে। আমি আশা করব সংশ্লিষ্ট মহল এটা টেকফুলি দেখবে, এবং আমাদের ভিউয়ার্সদের সাথে আসলে এই টপিক আলোচনা করার বিষয়টা হচ্ছে যে টপিকটা আমাদের জাতীয় জীবন এবং পার্সোনাল জীবনেও অনেক প্রভাব ফেলতেছে। তো এই জন্য আর কি ভিউয়ারদের সাথে আমাদের মতামত শেয়ার করা, তাদেরকে জানানো, তাদের মতামত নেওয়া, তারা যাতে কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানায়, ভালো মন্দ পক্ষে বিপক্ষে যেটাই হোক। এই আর কি। তুমি এখন তোমার কথা বলো। তো এটাই আসলে আমাদের আজকের কনসার্নের বিষয় ছিল। আপনারা ভিউয়ার্সরা এটা নিয়ে আসলে কি ভাবেন সেটা কমেন্ট করে, বা আপনাদের মধ্যে কি আইডিয়া আছে, বা আমরা যেগুলা বলছি এইটার এগেনিস্টেও যদি আপনার কাছে কোনো লজিক থাকে বা আপনার কোনো মতামত থাকে, সেটাও আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাদের আইডিয়া নেওয়ার জন্য আসলে এই ভিডিও করা, বা আমাদের দেশের ওভারঅল অন্য মানুষ কি মনে করে, তাদের আইডিয়াতে কি আছে, বা আসলে যত বেশি মানুষ, যত বেশি মতামত, তত বেশি আইডিয়া এবং তত বেশি চিন্তার শার্পনেস আমাদের কাছে মনে হয়। সো আপনারা আপনাদের মতামতগুলি আমাদের কমেন্টে জানাতে পারেন, এবং আপনাদের আহ সচেতন বন্ধু বান্ধবের কাছে আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করতে পারেন। সো এই বলে আমরা আজকে আমাদের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।